Hello students, welcome to my new online class. This class is for SEM 4 student. SEM 4 স্টুডেন্টদের জন্য আমরা নিউক্লিয়ার স্ট্রাকচার পড়ছি। নিউক্লিয়ার স্ট্রাকচারে অলরেডি আমি প্রায় 3টে লেকচার কমপ্লিট করেছি। এর আগের লেকচারে আমি লিকুইড ড্রপ মডেল নিয়ে ডিসকাস করেছিলাম। আজ ডিসকাস করব সেল মডেল অফ নিউক্লিয়াস। Okay, acha. So today I will discuss shell model. Very important model and famous model of nucleus structure, which is shell model of nucleus. Okay. Now, first of all, you have to know the atomic model. So atomic structure আমরা জানি যে অ্যাটমের নিউক্লিয়াস আছে আর নিউক্লিয়াসকে সেন্টার করে অরবিট, সেই অরবিটগুলোতে ইলেকট্রন ঘোরে। ঠিক আছে, ইলেকট্রনের অরবিটগুলোকে বলা হয় শেল। দিস ইজ অ্যাটমিক স্ট্রাকচার। এবার ইলেকট্রনগুলো সঙ্গে অ্যাসোসিয়েটেড কিছু কোয়ান্টাম নাম্বার থাকে। নাম্বার 1 is principal quantum number. Number 1 is principal quantum number. এটাকে n দিয়ে লেখা হয়, স্মল n। যদি ফার্স্ট অরবিট হয় তাহলে ওর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হবে n = 1। যদি সেকেন্ড অরবিট হয় তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হবে n = 2। যদি থার্ড অরবিট হয় তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হবে n = 3। Next, the orbital quantum number. The orbital quantum number এটাকে L দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। And L can have any value. L = 0, 1, 2, 3 এই করতে করতে n-1 পর্যন্ত হতে পারে L এর ভ্যালু। L এর ভ্যালু হবে ইন্টিজার, 0 থেকে স্টার্ট হবে n-1 পর্যন্ত। একটা এক্সাম্পল নেই, সাপোজ n = 3 নিলাম, তারপর থার্ড অরবিটের জন্য L এর ভ্যালু কত হতে পারে? L এর ভ্যালু হতে পারে 0, 1, 3-1 মানে কত? 2 আর তারপর আর হবে না। মানে L এর ভ্যালু শেষ হবে কোথায়? n-1 এ গিয়ে শেষ হবে। 0, 1, 2 মানেই কিন্তু এখানে n-1। তাহলে n = 3 এই অরবিটটার জন্য করেসপন্ডিং অরবিটাল কোয়ান্টাম নাম্বারের 3টে ভ্যালু 0, 1 অ্যান্ড 2। ঠিক আছে, আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে this is orbital quantum number. Next আমরা ডিফাইন করব স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার, দিস ইজ এর সিম্বল হলো S। স্পিন দেখো, যখন একটা ইলেকট্রন ওর অরবিটে রোটেট করবে তখন কিন্তু ইলেকট্রনটা স্পিন করে, এবং ইলেকট্রন ইজ এ স্পিন হাফ পার্টিকলস। ঠিক আছে, ইলেকট্রন ইজ এ ফার্মিয়ন। সো ইলেকট্রনের স্পিন যদি আপ স্পিন হয় তাহলে প্লাস হাফ, আর যদি মাইনাস ডাউন স্পিন হয় তাহলে মাইনাস হাফ।
তাহলে এস এর ভ্যালু দুটো পসিবল ভ্যালু আছে। এস এর দুটো পসিবল ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস হাফ। ক্লিয়ার? আর এখানে আমরা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিফাইন করব। স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম পিএস ইকুয়াল টু লেখা হয় রুট ওভার অফ এস ইন্টু এস প্লাস ওয়ান বাইরে এইচ লাইন, যেখানে এস এর ভ্যালু হাফ, রাইট? তাহলে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু রুট ওভার অফ এস ইন্টু এস প্লাস ওয়ান এইচ লাইন। ঠিক একইভাবে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম পিএল ইকুয়াল টু রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ লাইন। দেখো, যখন একটা ইলেকট্রন সে যখন অরবিটে ঘুরছে, এটা হচ্ছে ওর অরবিটাল মোশনস। এই অরবিটাল মোশনের জন্য ওর একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে, সেটাকে বলবো আমরা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার এই ইলেকট্রনটা যখন অরবিটে ঘুরছে তখন এর অরবিটাল মোশন যেমন থাকবে, ঘোরার তখন কিন্তু এ একটু নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে স্পিনও করবে, মানে এক কথায় স্পিন করতে করতে ঘুরবে। তাহলে এই যে স্পিন মোশনটা হচ্ছে, এর জন্য একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে, সেটাকে বলা হয় স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। দিস ইজ ইকুয়াল টু দিস। তাহলে ইলেকট্রনের দুটো অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে। যখন ইলেকট্রনটা অরবিটে রোটেট করে তখন একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম হলো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে, আচ্ছা, তাহলে হোয়াট উইল বি দ্য টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন? হোয়াট উইল বি দ্য টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন? দেখো, যদি আমি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামকে আচ্ছা, therefore what will be the total angular momentum quantum number, এটাকে জে দিয়ে লেখা হয়। ইলেকট্রনের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, এদের মধ্যে ইন্টারাকশন হয়, যাকে বলা হয় তোমার স্পিন অরবিট ইন্টারাকশনস। ঠিক আছে? তাহলে হোয়াট উইল বি দ্য টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন? তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার এল আর স্পিন কোয়ান্টাম নাম্বার এস, দুটোর যোগফল করলে পাওয়া যাবে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার জে। ক্লিয়ার? কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে জে এর ভ্যালু হবে অলওয়েজ পজিটিভ। জে ইজ অলওয়েজ পজিটিভ। টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার অফ ইলেকট্রন মাস্ট বি পজিটিভ। তাহলে এখানে জে ইকুয়াল টু হতে পারে এল প্লাস মাইনাস এস। ঠিক আছে? জে ইকুয়াল টু এল প্লাস মাইনাস এস হতে পারে। যদি তাহলে জে ইকুয়াল টু এল প্লাস এস কখন হবে? যখন এল আর এস প্যারালাল হবে। ঠিক আছে? যখন অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি প্যারালাল টু ইচ আদার হয়, তাহলে সেক্ষেত্রে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এল প্লাস এস হবে। কেস টু, জে ইকুয়াল টু এল মাইনাস এস কখন হবে? যদি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্টি প্যারালাল হয়, ইন দ্যাট কেস জে উইল বি ইকুয়াল টু এল মাইনাস এস। তাহলে জে এর ভ্যালু হতে পারে হয় এল প্লাস এস আর হতে পারে অথবা এল মাইনাস এস। প্যারালাল হলে এল প্লাস এস, আর অ্যান্টি প্যারালাল যদি হয় এল এবং এস, তাহলে হচ্ছে জে ইকুয়াল টু এল মাইনাস এস। তাহলে বোঝা যাচ্ছে যে, কিন্তু আরেকটা এখানে কন্ডিশন মাথায় রাখতে হবে যে ভ্যালু অফ জে ক্যানট বি নেগেটিভ। ওকে, সো দিস ইজ
one equations. And what will be the total angular momentum of the electron? Total angular momentum Pj equal to লেখা হয় root over of j into j plus 1 h line. তাহলে কি কি কোয়ান্টাম নাম্বার পড়লাম আমরা? এটা হচ্ছে n, এটাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এটা হচ্ছে l, এটা হচ্ছে অরবিটাল কোয়ান্টাম নাম্বার। এসটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। অরবিটাল কোয়ান্টাম নাম্বার আর স্পিন কোয়ান্টাম নাম্বার মিলে যোগ করে পাওয়া যাচ্ছে জে, জেকে বলা হয় টোটাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে? আর তাহলে এই যে এই হলো আমার তিন রকমের কোয়ান্টাম নাম্বার, এন, এল, এস এবং জে। আচ্ছা, এর সঙ্গে অ্যাসোসিয়েটেড আরও দুটো কোয়ান্টাম নাম্বার আছে। তাহলে নাম্বার নাও লেটস মুভ টু number 4, which is called magnetic orbital quantum number. Magnetic orbital quantum number, এটাকে ml দিয়ে লেখা হয়। ম্যাগনেটিক কেন আসলো? দেখো, ইলেকট্রন যখন অরবিটে রোটেট করছে, ইলেকট্রন ইজ এ চার্জ পার্টিকলস, তাহলে চার্জ পার্টিকেল রোটেট করা মানে কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে। আমরা জানি যে কোনো সার্কুলার কয়েল দিয়ে কারেন্ট ফ্লো হলে দিস কয়েল উইল বিহেভস লাইক এ ম্যাগনেটিক ডাইপোল। সো দ্যাট ইজ ওয়াই দিস অরবিট উইল অলসো হ্যাভ ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার। ওকে, ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বারের সিম্বল হচ্ছে ml। ml এর ভ্যালু কত হতে পারে দেখো, ml এর ভ্যালু হতে পারে l থেকে শুরু হবে, এক এক করে কমবে, l-1, l-2, এই করতে 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 0 হবে, 0 হওয়ার পর -1, -2, এই করতে করতে একবারে আবার -l পর্যন্ত যাবে। ঠিক আছে, এই হলো ভ্যালু অফ ml। ক্লিয়ার? এবং ফর এ পার্টিকুলার l, for l there will be 12 plus 1 ml, মানে নাম্বার অফ ml। ভালো করে বোঝো, একটা পার্টিকুলার l এর জন্য 12 প্লাস 1 সংখ্যক ml পাওয়া যাবে। একটা এক্সাম্পল নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ l ইকুয়াল টু 3 নাও, ঠিক আছে, l ইকুয়াল টু 3, সেক্ষেত্রে ml এর পসিবল ভ্যালু কত কত হতে পারে? 3, তারপরে -1 মানে 2, তারপরে -2 মানে হচ্ছে 1, তারপরে -3 হবে, -3 মানে 0, তারপরে চলে গেল 0-র পর -1, -2, কতদূর যাবে? -l পর্যন্ত, মানে -3। তাহলে l এর ভ্যালু 3 এর জন্য কারেসপন্ডিং ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার ml ইকুয়াল টু কি হচ্ছে? 3, 2, 1, 0, -1, -2, -3। কটা হলো? 3টে, 4টে আর 3টে 7টা। হিসাব করে দেখি আমি যে 12 প্লাস 1, 2 ইন্টু 3, 6 প্লাস 1 মানে 7, বোঝা গেল? তাহলে পার্টিকুলার কোনো একটা এল এর ভ্যালুর জন্য কতগুলো ml এর ভ্যালু পাবো, সেটা হচ্ছে 12 প্লাস 1। নেক্সট আমি ডিফাইন করব ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, নাম্বার 5 ইজ ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার, এটাকে লেখা হয় ms দিয়ে। ঠিক আছে, ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার এর দুটোই ভ্যালু, ms ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। যদি দেখো যে স্পিন ভেক্টর s ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশানে, তাহলে ms এর ভ্যালু হবে প্লাস হাফ। যদি দেখো যে স্পিন ভেক্টরটা অ্যান্টি প্যারালাল ম্যাগনেটিক ফিল্ডের অপোজিট ডাইরেকশানে, তখন ms ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস হাফ। যেমন যদি এটা হয় ম্যাগনেটিক ফিল্ড b, যদি স্পিনটা ওই ডাইরেকশানেই হয়, তাহলে ms ইকুয়াল টু হবে ইকুয়াল টু প্লাস হাফ। আর যদি স্পিনটা অপোজিট ডাইরেকশানে হয়,
তাহলে এমএস ইকুয়াল টু তখন হয়ে যাবে -12। এই হলো পাঁচটা কোয়ান্টাম নাম্বার associated with an electron which is rotating in an orbit. Okay, fine. Now one of the very important principle which is known as Pauli's exclusion principles. তার আগে একটা জিনিস আমি বলে দিই, তার একটা জিনিস বলে দিই, LS and JJ coupling. What do you mean by LS coupling? দেখো মনে করো যে কোনো একটা অ্যাটমের অনেকগুলো অরবিট আছে। সাপোজ কোনো একটা পার্টিকুলার অরবিটের বা কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনের অরবিটাল কোয়ান্টাম নাম্বার Li, ঠিক আছে। লেট আস কনসিডার দ্য অরবিটাল কোয়ান্টাম নাম্বার অফ ইজ ইকুয়াল টু Li, ঠিক আছে। তাহলে এরকম আরও অনেক ইলেকট্রন আছে অরবিটে, তাহলে হোয়াট উইল বি দ্য টোটাল অরবিটাল কোয়ান্টাম নাম্বার, হোয়াট উইল বি দ্য টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য অ্যাটম? L ইকুয়াল টু সামেশন Li। সিমিলারলি একটা ইলেকট্রনের মনে করো স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম SI, তাহলে টোটাল অ্যাটমের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? ক্যাপিটাল S ইজ ইকুয়াল টু সামেশন SI। বলা হচ্ছে যে যখন ইলেকট্রন একটা অরবিটে রোটেট করে তখন ওর যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এদের মধ্যে ইন্টারাকশন হয়, দিস ইজ নোন অ্যাজ স্পিন অরবিট ইন্টারাকশনস, ঠিক আছে। তাহলে প্রথমেই যদি আমি ধরে নিই যে সমস্ত L বের করে নিলাম আর সমস্ত S বের করে নিলাম, দিয়ে তারপরে L এবং S এ যোগ হয়ে পাওয়া গেল টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এরকমের কাপলিংকে বলা হবে LS কাপলিং, ঠিক আছে। দিস টাইপ অফ কাপলিং ইজ কল্ড LS কাপলিং। কিন্তু যদি অন্য হয়, যেমন এরপরে নেক্সট দেখবো আমরা JJ কাপলিং। দেখা গেল যে কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম Li আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম SI, এখানে আগে সমস্ত Li গুলো যোগ হয়ে গিয়ে টোটাল L হচ্ছিল, সমস্ত SI গুলো যোগ হয়ে গিয়ে টোটাল S হচ্ছিল, তারপরে L এবং S এর কাপলিং হয়ে J হচ্ছিল। এখানে কিন্তু তা নয়, বলছে যে ইন্ডিভিজুয়াল Li SI গুলো কাপলিং হবে, দিয়ে তৈরি হবে JI। তারপরে এই যে JI গুলো তৈরি হলো এরা পরস্পরের সঙ্গে কাপলিং করবে, দিয়ে তৈরি হবে টোটাল J, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যাপিটাল J ইকুয়াল টু সামেশন JI। বুঝতে পারলে? এখানে আগে এগুলো যোগ হওয়ার পর কাপলিং হচ্ছে, আর এখানে প্রথমেই কাপলিং হয়ে যাচ্ছে, যে JI তৈরি হচ্ছে, সেই JI গুলো আবার কাপল করে ক্যাপিটাল J হচ্ছে। তাহলে এখানে যে কাপলিংটা হচ্ছে সেটা হচ্ছে JJ কাপলিং। ক্লিয়ার? দিস ইজ কল্ড JJ কাপলিং। তাহলে এই যে ইলেকট্রনগুলো অরবিটে যখন রোটেট করে তখন যে স্পিন অরবিট ইন্টারাকশন হয়, at that time there may be two types of coupling, one is LS coupling and another is JJ coupling. Okay, so now there is an important principle which is known as Pauli's exclusion principle. According to Pauli, no two electron in an atom exist in the same quantum state. মানে কোন একটা অ্যাটমের মধ্যে যে চারটে কোয়ান্টাম নাম্বারের কথা বললাম, NL, ML আর MS, এই চারটে কোয়ান্টাম নাম্বার সেম হবে এটা ইম্পসিবলস। আবার বলছি আমি, নো টু ইলেকট্রনস ইন অ্যান অ্যাটম এক্সিস্ট ইন দ্য সেম কোয়ান্টাম স্টেটস। এই চারটে কোয়ান্টাম নাম্বারই কোনো দুটো ইলেকট্রনের সেম হবে এটা পসিবল নয়, এটা হয় না। কোনো একটা কোয়ান্টাম নাম্বার ডিফারেন্ট হতেই হবে। দিস ইজ নোন অ্যাজ পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালস। আমরা এই পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালকে কাজে লাগাবো। ক্লিয়ার? সো নাও
let us try to understand the Pauli's exclusion principle and application of this principle in details. Okay, fine. দেখো দেখো ফার্স্ট অফ অল আমি এবার পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালকে অ্যাপ্লিকেশন করব। লেট n ইকুয়াল টু 1, মানে কোন শেল? n ইকুয়াল টু 1 মানে হচ্ছে কে শেল, রাইট? আচ্ছা, n ইকুয়াল টু 1 হলে l এর ভ্যালু কত হতে পারে? আমি বলেছিলাম যে l এর ফর্মুলা ভ্যালু অফ l ইজ ইকুয়াল টু হোয়াট? ভ্যালু অফ l ইজ ইকুয়াল টু 0 1 2 3 করে n মাইনাস 1 পর্যন্ত। তাহলে এখানে n মানেই তো 1, তাহলে n মাইনাস 1 মানেই তো 0, তার মানে 0 একটাই ভ্যালু হবে। তাহলে এখানে l এর অনলি 1 ভ্যালু হুইচ ইজ 0। আর আরেকটা ml এর ভ্যালু, ml এর ভ্যালু কি বলেছিলাম? ml এর ভ্যালু হবে তোমার ভ্যালু অফ ml উইল বি ইকুয়াল টু l থেকে শুরু হবে, l তারপরে l মাইনাস 1, তারপরে l মাইনাস 2, তারপরে 0, তারপরে এখানে হবে মাইনাস 1 মাইনাস 2 এরকম। তো এখানে l মানেই তো 0, তাহলে ml ইকুয়াল টু কী হবে? l মানে 0 মানে একটাই ভ্যালু, ঠিক আছে? 0 মানে একটাই ভ্যালু, সিঙ্গেল, তাহলে ml ইজ অলসো ইকুয়াল টু 0। তাহলে দেখো কে শেলে n1 l0 ml ইকুয়াল টু 0, তাহলে কে শেলে কটা ইলেকট্রন থাকতে পারে? ms এর পসিবল ভ্যালু কত? পসিবল ভ্যালু অফ ms ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ, ঠিক আছে? পসিবল ভ্যালু অফ ms ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। তাহলে ms ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। যদি ms ইকুয়াল টু প্লাস হাফ হবে একটা, আর একটা হবে ms ইকুয়াল টু মাইনাস হাফ, তার মানে কি বুঝলাম? যে কে শেলে দুটো ইলেকট্রন থাকতে পারে, তার n l ml ভ্যালুগুলো সেম হবে, একটা ইলেকট্রনের হবে আপ স্পিন, একটা ইলেকট্রনের হবে ডাউন স্পিন। তাহলে কিন্তু দেখো সবগুলো মিলছে না, মানে জাস্ট এখানে একটা ডিফারেন্স তৈরি হয়ে গেল। সোজা কথা, কে শেলে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন পসিবল। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমি ডিসকাস করব কে শেলের পর এল শেল। এটা নাম্বার 1, এটা নাম্বার 2, n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু মানে এল সেল। তাহলে এল এর পসিবল ভ্যালু কত? পসিবল ভ্যালু অফ এল মানে হচ্ছে 0 1 2 3 থেকে শুরু করে একেবারে l মাইনাস 1 পর্যন্ত। তাহলে এখানে কিন্তু n এর ভ্যালু 2, মানে 2 মাইনাস 1 মানে 1, তাহলে 0টা নিতে পারবো আমি 0, আর 2 মাইনাস 1 মানে 1, তাহলে এখানে নিতে পারি আমি 1, আর নেওয়া যাবে না। তাহলে l এর এখানে দুটোই ভ্যালু পসিবল, 0 আর 1 ফর l ইকুয়াল টু 2। আচ্ছা, ml, আচ্ছা এটা গেল একটা। তাহলে n ইকুয়াল টু 2 আর l ইকুয়াল টু 0 হতে পারে, l ইকুয়াল টু 1 হতে পারে। যদি আমি n ইকুয়াল টু 2 নিই, আর এখানে কি করলাম? আচ্ছা, n ইকুয়াল টু 2 নিই আর l ইকুয়াল টু 0 নিই, l 0 হলে ml কত হতে পারে? l 0 হলে আগে দেখেছি আমি ml এর একটাই ভ্যালু হবে 0। তাহলে ms এখানে হতে পারে হয় প্লাস হাফ নাহলে মাইনাস হাফ। তার মানে এই n ইকুয়াল টু 2 যে সেলটা, তার দুটো সাবসেল হবে, n ইকুয়াল টু 2 আর l ইকুয়াল টু 0, এটা একটা সাবসেল। সেই সাবসেলের মধ্যে
কটা ইলেকট্রন থাকবে? দুটো, প্লাস হাফ আর মাইনাস হাফ। আবার n ইকুয়াল টু 2 আর l ইকুয়াল টু 1 যদি নিই তাহলে ml এর ভ্যালু কত হতে পারে? l ইকুয়াল টু 1, ml ইকুয়াল টু l মানে 1, l মাইনাস 1 মানে 0, তারপরে হচ্ছে মাইনাস l মানে কত? মানে মাইনাস 1। তাহলে ml এর তিনটে পসিবল ভ্যালু পেলাম, 1, 0 অ্যান্ড মাইনাস 1। আর করেসপন্ডিং ms এর ভ্যালু কত হবে? প্লাস মাইনাস হাফ। তাহলে n ইকুয়াল টু 2 যে সেল, এটা কিন্তু আগে আমরা ধরছিলাম যে একটা সেল, এই একটা সেল না, কিন্তু এই একটা সেলের মধ্যে অনেকগুলো সাবসেল আছে। তার মধ্যে একটা সাবসেল হলো l ইকুয়াল টু 0, সেই সাবসেলটাতে দুটো ইলেকট্রন থাকবে, নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, আর একটা সাবসেল হলো l ইকুয়াল টু 1 এর জন্য, সেখানে দেখো যদি n ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 1 আর ml ইকুয়াল টু 1 হয়, তাহলে ms এর দুটো ভ্যালুর জন্য দুটো, তাহলে তার জন্য কটা হবে? দুটো হলো। n ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 1, ms ইকুয়াল টু 0, ml ইকুয়াল টু 0, তার জন্য আবার দুটো। আর n ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 1, ml ইকুয়াল টু মাইনাস 1, তার জন্য আবার দুটো। তাহলে ml এর তিনটে ভ্যালুর জন্য প্রত্যেকটায় দুটো দুটো করে মোট 6টা ইলেকট্রন থাকবে। তাহলে এই যে সাবসেলটা l ইকুয়াল টু 1 সাবসেল, এই সাবসেলটাই থাকবে আমার 6টা ইলেকট্রন ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে কে সেল, যেটা কে সেল, সেখানে কিন্তু কোনো সাবসেল নেই, একটাই সেল। ঠিক আছে, দেখো যদি l ইকুয়াল টু 0 হয়, এখানে কি ছিল? l ইকুয়াল টু 0, l ইকুয়াল টু 0 হলে সেই সাবসেলটার নাম দেওয়া হয় s সাবসেল। ঠিক আছে, যদি l ইকুয়াল টু 1 হয়, এখানেও l ইকুয়াল টু 0, তাহলে এই সাবসেলটার নামও কি হবে? s। আর যদি l ইকুয়াল টু 1 হয়, তাহলে সেই সাবসেলটার নাম দেওয়া হবে p। মনে রাখবে, মাথায় রাখবে যে s সাবসেলে দুটো ইলেকট্রন থাকে, কিন্তু p সাবসেলে 6টা ইলেকট্রন থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে নেক্সট চলে যাচ্ছি আমি। যদি আমি এখানে এবার যদি আরও বাড়িয়ে নিই, হ্যাঁ, n ইকুয়াল টু যদি 3 নিই, n ইকুয়াল টু 3, তাহলে তোমরা দেখতে পাবে আরও। হ্যাঁ, একটা জাস্ট করে দেখাচ্ছি আমি এবার। n ইকুয়াল টু 3, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ফর n ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 3 হলে l এর ভ্যালু কত হতে পারে? 0, 3 মাইনাস 2 মানে 3 মাইনাস 1 মানে 2, 2 পর্যন্ত হবে, 0, 1, 2। দিস ইজ দ্য ভ্যালু অফ n। আচ্ছা, এবার n ইকুয়াল টু 3 আর প্রথমে l ইকুয়াল টু 0 নিচ্ছি। l ইকুয়াল টু 0 জন্য ml এর ভ্যালু কত হয়েছে? 0। আর ms এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস হাফ। তাহলে এর জন্য এটা কোন সেল? এর জন্য ইলেকট্রন কটা হবে? দুটো। এটা কোন সেল? s সেল। আবার n ইকুয়াল টু 3, l ইকুয়াল টু 1 নেব, অলরেডি করা হয়ে গেছে, l ইকুয়াল টু 1। তাহলে ml এর পসিবল ভ্যালু কত? 1, 0, মাইনাস 1, ms ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। তাহলে 3 দুগুণ 6টা ইলেকট্রন থাকবে। এই নামটা কি সেলটার? p সেল। ঠিক একইভাবে n ইকুয়াল টু 3, এবার আমি l ইকুয়াল টু 2 নেব। এবার আমাকে চেক করতে হবে ml এর ভ্যালু কত হবে। ফর l ইকুয়াল টু 2, what will be the value of ml? Value of ml will be equal to value of ml will be equal to what? l minus 1, l মানে কত? 2, তাহলে 2, l minus 1 মানে 2 minus 1 মানে 1, l minus 2 মানে 0 হয়ে গেল। তারপরে হচ্ছে মাইনাস 1, মাইনাস 2, মানে মোট কটা ভ্যালু হলো এর? 5টা ভ্যালু হলো। হিসাব মিলছে কিনা দেখি। বলেছিলাম যে 12 প্লাস 1 মানে 5টা ভ্যালু হবে, মিলেছে, 5টা ভ্যালু হবে। আর ms ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারছি যে এর মধ্যে 5টার জন্য প্রত্যেকটা ml এর জন্য দুটো করে, তাহলে 5টা মানে 10টা, মোট 10টা ইলেকট্রন থাকবে এই সেলটাতে, এই সাবসেলটাতে। এই সাবসেলটাই মোট থাকবে 10টা ইলেকট্রন।
এর জন্য এই সাবসেলটার নাম দিলাম আমি ডি সাবসেল। ঠিক আছে। সিমিলারলি যদি n ইকুয়াল টু, যদি এল এর ভ্যালু একটা জিনিস খেয়াল করে দেখো, যখন এল ইকুয়াল টু 2 হচ্ছে তখন নাম্বার অফ ইলেকট্রন কত? 10। একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে 2 × 12 + 1, মনে রাখবে। কোনো একটা সাবসেলের যদি আমি অরবিটাল কোয়ান্টাম নাম্বার এল এর ভ্যালু জানি, তাহলে ওই সাবসেলটাই কটা ইলেকট্রন থাকবে তার ফর্মুলা হচ্ছে 2 × 12 + 1। মিলিয়ে দেখো, এখানে যদি 2 হয় তাহলে 2 × 4 + 1 5 × 2 মানে 10টা মিলেছে। সিমিলারলি তাহলে বলতে পারি আমি যে এল ইকুয়াল টু 3 হলে কি হবে? নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্যাট সাবসেল উইল বি ইকুয়াল টু হোয়াট? 2 × 3 + 1 মানে 6 7 14। 10-এর পরের যে সাবসেলটা থাকবে সেখানে 14টা ইলেকট্রন থাকবে, সেই সাবসেলটার নাম দেবো আমি এফ সাবসেল। এফ, এরকম সাবসেলগুলোর নাম দেওয়া হবে। তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে যে এক একটা সেল কিন্তু অনেকগুলো সাবসেলে ডিভাইড হয়ে থাকে। কোনো একটা সেল 2 বা 3টে বা 4টে সাবসেলে ডিভাইড হয়। ক্লিয়ার? নাও এবার আমি এটাকে জিস্ট করতে চাইছি। ওকে, সো now let's see n, এটা হচ্ছে প্রিন্সিপাল। n is what? n is প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। l হচ্ছে অরবিটাল কোয়ান্টাম নাম্বার। ml হলো তোমার অরবিটাল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তারপর হচ্ছে ms মানে হচ্ছে স্পিন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, এরপর হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইন সাবসেল। ঠিক আছে। আর তারপরে টোটাল নাম্বার অফ ইলেকট্রন, টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন শেল। আচ্ছা, দেখো ফার্স্ট অফ অল আমি নেব n এর ভ্যালু 1। n এর ভ্যালু 1 হলে l এর একটাই ভ্যালু, সেটা 0, একটু আগে দেখালাম। আর l 0 হলে ml এর ভ্যালু হচ্ছে 0। ms এর ভ্যালু কত হতে পারে? +½ হতে পারে আর -½ হতে পারে। তাহলে এই যে শেলটা, এই শেলটা যেহেতু l এর ভ্যালু একটাই, তার মানে এই শেলটাই কোনো সাবসেল নেই, এটা সিঙ্গেল সেল। আচ্ছা, তাহলে এই যে এটা হয়ে গেল একটাই সেল। তাহলে এই সেলটায় কটা ইলেকট্রন থাকবে? দুটো ইলেকট্রন থাকলে সেই সেলটার নাম কি বলেছি আমি? s। সিম্বল দেব 1s2। যেহেতু n এর ভ্যালু 1, তাহলে 1s মাথায় 2 মানে দুটো ইলেকট্রন। তাহলে এই সেলটায় টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত হলো? 2। নেক্সট চলে যাও n = 2। n = 2 এর জন্য l এর কটা ভ্যালু হয়? দুটো ভ্যালু, 0 আর 1। যদি n = 2 আর l = 0 হয়, সেক্ষেত্রে mlটা হয়ে যাচ্ছে 0। এখানে +½ আর -½ তারপরে সেক্ষেত্রে যেহেতু l 0, আচ্ছা তার জন্য এখানে কটা থাকবে? ml যেহেতু এখানে একটাই ভ্যালু 0, তাহলে এর জন্য কটা ইলেকট্রন থাকবে? এই সাবসেলটাই থাকবে দুটো ইলেকট্রন। তাহলে এই সাবসেলটার নাম কি দেবো আমি? 2s2 দেব। যেহেতু দুটো ইলেকট্রন আছে, এটাও s সেল সাবসেল, কিন্তু যেহেতু এটা n = 2, সেজন্য 2s2 সেকেন্ড অরবিটের সাবসেল। এটা মানে হচ্ছে ফার্স্ট অরবিটের সাবসেল, এটা হচ্ছে সেকেন্ড অরবিটের সাবসেল। তাহলে এবার n এর ভ্যালু যখন 2 হয় তখন l এর ভ্যালু 1 হতে পারে। যদি l এর ভ্যালু 1 হয় তাহলে কিন্তু ml এর ভ্যালু -1 হতে পারে, 0 হতে পারে আর +1 হতে পারে।
ক্লিয়ার? তাহলে ml এর 3টে ভ্যালুর জন্য প্রত্যেকটাই 2 2 করে প্লাস হাফ মাইনাস হাফ। তাহলে এই সাবসেলটায় টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত হবে? 6টা। এই সাবসেলটার নাম কি? পি। কটা আছে ইলেকট্রন? 6টা। তাহলে 2p6, 2 নম্বর 2p6। তাহলে এই সাবসেলটাই কিন্তু আর নেই, 0 আর 1 কমপ্লিট হয়ে গেল। তা 2 নম্বর সেলটাই দুটো সাবসেল, এটা 2s2, এটা 2p6। 2 নম্বর সেলটায় এই দুটো সাবসেলের টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত? ইন দ্য সেকেন্ড সেল 2 + 6 = 8। দিস ইজ টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য সেকেন্ড সেল। এরপর চলে আসছে থার্ড সেল। থার্ড সেল, ওকে। দেখো এখানে n এর ভ্যালু 3 যদি হয়, তাহলে l এর ভ্যালু কিন্তু 3টে হতে পারে। একটা হচ্ছে 0, 1 আর 2। তাহলে l = 0 হলে কি হচ্ছে? ml 0। তো সেক্ষেত্রে প্লাস হাফ প্লাস মাইনাস হাফ, সেক্ষেত্রে দুটো ইলেকট্রন থাকবে, সেক্ষেত্রে হবে 3s2। ওকে, 3s2। তারপরে 3, এটা যদি 1 হয়, অলরেডি করা হয়ে গেছে আমার 1 এর জন্য, -1 0 +1 এর জন্য প্লাস মাইনাস হাফ হবে, মানে 3 × 2 = 6টা। তাহলে এটা নাম দেবো আমি 3p6। আর আরেকটা n এর ভ্যালু 2, তার জন্য ml এর ভ্যালু হবে কত? তার জন্য ml এর ভ্যালু হবে -2, -1 0 +1, +2। কটা হচ্ছে? 1 2 3 4 5টা ভ্যালু, প্রত্যেকটা যেন দুটো করে, তারপর 10টা হবে, মানে 10টা। এটা নাম দেবো আমি 10, মানে কি বলেছিলাম? ডি। কোন নম্বর? 3 নম্বর। তাহলে 3d10। তাহলে মোট আর কিন্তু সাবসেল নেই, 3 নম্বর। তাহলে বুঝতে পারলাম এখানে 3 নম্বর অরবিটে, থার্ড অরবিটে 3টে সাবসেল, 3s2, 3p6 আর 3d10। তাহলে থার্ড যে সেল, সেই থার্ড সেলটার টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত? 2 + 6 8 + 10 18। থার্ড সেলে 18টা ইলেকট্রন থাকে। মনে রাখবে যে থার্ড সেলের টোটাল 18টা ইলেকট্রন কিন্তু এক জায়গায় থাকে না। থার্ড সেলের মধ্যে আবার 3টে সাবসেল তৈরি হয়। সেই সাবসেলের মধ্যে একটা সাবসেলে 2টো, একটা সাবসেলে 6টা, আর একটা সাবসেলে থাকে 10টা ইলেকট্রন। এই হলো আমার ইলেকট্রনের কনফিগারেশনস, ঠিক আছে? নাও উই অল নো দ্যাট কিছু কিছু সাবস্টেন্স থাকে যাদের অ্যাটমিক নাম্বার যাদের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার জেড ভ্যালু ইকুয়াল টু যদি 2 হয়, অথবা 10 হয়, অথবা যদি 18 হয়, অথবা যদি 36 হয়, অথবা যদি 54 হয়, এই অ্যাটমিক নাম্বার যে সমস্ত গ্যাসগুলো থাকে, সেই গ্যাসগুলোকে বলে ইনার্ট গ্যাস, যাকে আমরা বাংলায় বলতাম নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে এই যে 2, এটা হচ্ছে হিলিয়াম। হিলিয়াম ইজ 2 হিলিয়াম। তারপরে হিলিয়ামের পর হচ্ছে নিয়ন, নিয়নের হলো 10। তারপর হচ্ছে আর্গন, আর্গনের হচ্ছে 18। তারপর হচ্ছে ক্রিপ্টন, ক্রিপ্টনের 36। আর তারপর হচ্ছে জেনন, জেননের হলো 54। এই যে ইনার্ট গ্যাসগুলো, এদের অ্যাটমিক নাম্বারের যে ভ্যালুগুলো আছে না, তাহলে এদের মধ্যে নাম্বার অফ ইলেকট্রন কত? অ্যাটমিক নাম্বার ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন। 2 10 18 36 54। আমরা জানি যে ইনার্ট গ্যাসগুলো হাইলি স্টেবল, ঠিক আছে, ভেরি ভেরি স্টেবলস। এরা সহজে কারোর সঙ্গে রিয়াকশন করে না, এরা কেমিক্যালি, এদের কেমিক্যাল স্টেবিলিটি অনেক বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে এই ইনার্ট গ্যাসগুলো এত স্টেবল কেন? আমরা জানি যে কোনো একটা অ্যাটমের যখন ওরিয়েন্টেশন হয় ইলেকট্রনগুলোর, যদি শেলগুলো বা সাবশেলগুলো যদি কমপ্লিটলি ফিল্ড থাকে, ঠিক আছে, কোনো অ্যাটমের শেল বা সাবশেলগুলো যদি কমপ্লিটলি ফিল্ড থাকে, পরিপূর্ণ থাকে,
তাহলে সেই অ্যাটমটা তখন হয় হাইলি স্টেবল। দেখা গেছে যে ইলেকট্রন নাম্বার 2, 10, 18, 36, 54 হলে যখন আমি সেলে সেলে সাজাই তখন দেখা যায় যে সেলগুলো কমপ্লিটলি ফিল্ড হয়, কোনো সেল পার্শিয়ালি ফিল্ড থাকে না। ধরুন একটা সেলের আমার 6টা ইলেকট্রন লাগে, সেই সেলটা যদি 4টে ইলেকট্রন থাকে, 2টো না থাকে, তাহলে সেই সেলটা কিন্তু বলবো পার্শিয়ালি ফিল্ড। কিন্তু নাম্বার অফ ইলেকট্রন যদি এইগুলো হয়, এই সংখ্যার সঙ্গে ম্যাচ করে, তাহলে কিন্তু সমস্ত সেল অথবা সাবসেলগুলো কমপ্লিটলি ফিল্ড হয়। এবং সেল এবং সাবসেলগুলো যদি কমপ্লিটলি ফিল্ড হয় তাহলে কিন্তু সেই অ্যাটমটা হয় ভেরি ভেরি স্টেবল। দ্যাট ইজ ওয়াই ইনার্ট গ্যাসেস আর ভেরি স্টেবল। এরা কারোর সঙ্গে সহজে রিয়াকশান করতে চায় না। দিস ইজ দ্য রিজনস। এখন দেখা যাচ্ছে যে নিউক্লিয়াসের ক্ষেত্রে, ঠিক আছে, নিউক্লিয়াসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যদি ইন কেস অফ নিউক্লিয়াস, এতক্ষণ পর্যন্ত আমি শুরুতেই বলেছি যে সেল মডেল পড়বো আজকে। সেল মডেলটা কার মডেল? নিউক্লিয়াসের মডেল। মানে নিউক্লিয়াসের স্ট্রাকচারটা কেমন সেটা সেল মডেল থেকে আমরা জানবো। কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়লাম? ইলেকট্রনের বিভিন্ন সেলে অ্যারেঞ্জমেন্ট, ইলেকট্রনের যে অরবিট সেটা তো নিউক্লিয়াসের মধ্যে পড়ছে না, ওটা তো অ্যাজ এ হোল অ্যাটম। তো এতক্ষণ পর্যন্ত আমরা অ্যাটমের স্ট্রাকচার দেখছিলাম, কিন্তু সেল মডেলটা হচ্ছে নিউক্লিয়াসের স্ট্রাকচার। তাহলে দেখো নাও ইন কেস অফ নিউক্লিয়াস দেখা যাচ্ছে যে নাম্বার অফ নিউক্লিয়ন, এই নাম্বার অফ নিউক্লিয়নের ভ্যালুগুলো যদি দেখা যায় যে 2, 8, 20, 50, 82 আর 126 যদি এই ভ্যালুর সঙ্গে ম্যাচ করে তাহলে সেই নিউক্লিয়াসগুলো হচ্ছে হাইলি স্টেবল। নাম্বার অফ নিউক্লিয়ন ইকুয়াল টু যদি এই ভ্যালুগুলোর সঙ্গে ম্যাচ করছে তাহলে সেই নিউক্লিয়াসটা হচ্ছে হাইলি স্টেবল। ধরে নাও কোনো একটা নিউক্লিয়াসের নাম্বার অফ প্রোটন মানে জেড অর এন, মানে এক কথায় কোনো একটা নিউক্লিয়াসের নাম্বার অফ প্রোটন ভ্যালু যদি যে কোনো একটা ভ্যালুর সঙ্গে ম্যাচ করে তাহলেও সেই নিউক্লিয়াসটা হাইলি স্টেবল হবে। যদি নাম্বার অফ প্রোটন ভ্যালু নাও ম্যাচ করে, যদি নাম্বার অফ নিউট্রন ভ্যালুও ম্যাচ করে এই নাম্বারগুলো যে কোনো একটার সঙ্গে, তবুও সে নিউক্লিয়াসটা হাইলি স্টেবল হবে। কিন্তু যদি কোনো একটা নিউক্লিয়াসের জেড এবং এন দুটোই এই ভ্যালুগুলোর যে কোনো একটার সঙ্গে ম্যাচ করে তাহলে সেই নিউক্লিয়াসটা আরও বেশি স্টেবল। এই যে নাম্বারগুলোর কথা বলছি আমি, দিস নাম্বার ইজ known as ম্যাজিক নাম্বার। ঠিক আছে, দেখো সাপোজ কোন একটা নিউক্লিয়াসের মধ্যে নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু 8, তাহলে সেই নিউক্লিয়াসটা খুব স্টেবল হবে। যদি কোনো একটা নিউক্লিয়াসের মধ্যে নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু 20 হয়, সেই নিউক্লিয়াসটাও খুব স্টেবল হবে। কোনো একটা নিউক্লিয়াসের নাম্বার অফ নিউট্রন ইকুয়াল টু যদি 8 হয়, প্রোটন মনে করো 8 কারোর সঙ্গে ম্যাচ করছে না, কিন্তু নিউট্রনটা ইকুয়াল টু 8, তাহলে সেই নিউক্লিয়াসটাও কিন্তু খুব স্টেবল হবে। সোজা কথা, নিউট্রন এবং প্রোটনের মধ্যে যে কোনো একটার সংখ্যা যদি এই ম্যাজিক নাম্বারের যে কোনো একটা নাম্বারের সঙ্গে ম্যাচ করে তাহলে সেই নিউক্লিয়াসটা হয় হাইলি স্টেবল। কিন্তু যদি দুটোই ম্যাচ করে যায় ম্যাজিক নাম্বারের সঙ্গে তাহলে সেটা হবে আরও স্টেবল, তখন সেটাকে বলা হবে ডাবল ম্যাজিক। দিস ইজ কল্ড ডাবল ম্যাজিক। ওকে, এখন প্রশ্ন হলো যে why this is happening? Why certain nucleus having number of nucleons equal to magic number has much more stability, is very very stable? Why? এই এক্সপ্লেনেশনটা কিন্তু করা যাচ্ছিল না।
এই এক্সপ্লেনেশনটা কিন্তু লিকুইড ড্রপ মডেল দিয়েও এক্সপ্লেন করা যায়নি, যে কেন কিছু কিছু নিউক্লিয়াস যাদের নাম্বার অফ নিউক্লিয়ন্স ইজ ইকুয়াল টু ম্যাজিক নাম্বার, দে আর ভেরি ভেরি স্টেবলস. Why they are very very stables, this has been yet unexplained, and liquid drop model failed to explain this magic number concept. So that is why the introductions of cell models. Okay, so now বলা হচ্ছে যে আমরা বলছি নিউক্লিয়াসের স্ট্রাকচারটাকে অনেকটা অ্যাটমের যে সেল স্ট্রাকচার তার সঙ্গে কম্পেয়ার করে পড়তে পারি. ঠিক আছে, বলছে যে অ্যাটমের মধ্যে যেমন নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন সেলে এবং সাব সেলে ইলেকট্রনগুলো ঘোরে, বলা হচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন এবং প্রোটন তারাও কিন্তু মুভ করে, তারাও কিন্তু রোটেট করে. যেমন ইলেকট্রনগুলোর অরবিটাল মোশন আছে, আবার স্পিন মোশন আছে, ঠিক একইভাবে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলোরও অরবিটাল মোশন হয়, আবার স্পিন মোশন হয়. ইলেকট্রনগুলো যেমন স্পিন হাফ পার্টিকলস, সেরকম নিউক্লিয়নগুলো হচ্ছে স্পিন হাফ পার্টিকলস. তাহলে ইলেকট্রনগুলোর যেমন অনেকগুলো সেল এবং সাবসেল আছে, সেরকম বলছে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলো অনেকগুলো সেল এবং সাবসেলে ঘোরে. ঠিক আছে, তাহলে আমরা কম্পেয়ার করতে পারি অ্যাটমিক সেল মডেলের সঙ্গে নিউক্লিয়াসের ভেতরকার স্ট্রাকচারকে. ক্লিয়ার? অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা কি ট্রু? এটা কেন করছি আমরা? বলা হচ্ছে যেমন অ্যাটমের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রনের ভ্যালু যদি 2, 10, 18, 36, 54 এই ভ্যালুগুলো হলে সে অ্যাটমটা হাইলি স্টেবল, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন. কেন স্টেবল হয় ওরা? কেননা ওই নাম্বার অফ ইলেকট্রনের ভ্যালু যদি 2, 10 বা 18 হয়, তাহলে যে সেল এবং সাবসেলগুলো কমপ্লিটলি ফিল্ড হয়. কমপ্লিটলি ফিল্ড হলে ভেরি স্টেবল হয় সেই অ্যাটমটা. ঠিক একই কনসেপ্ট যদি এখানে কাজে লাগাই, যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলো বিভিন্ন সেলে থাকে, যে দেখা যায় যে কোনো নিউক্লিয়াসের নিউক্লিয়নের নাম্বার যদি ম্যাজিক নাম্বারের সঙ্গে ম্যাচ করে, তাহলে ওর সেল এবং সাবসেলগুলো যদি কমপ্লিটলি ফিল্ড হয় নিশ্চয়, তার জন্য ওই নিউক্লিয়াসটা ভেরি ভেরি স্টেবল হয়. তাহলে আমরা ইলেকট্রনের যে সেল মডেল তার সঙ্গে কম্পেয়ার করে আমরা নিউক্লিয়াসের সেল মডেলকে ডিসকাস করতে পারি. ওকে, সো নাও লেটস সি দ্য সেল মডেল স্ট্রাকচার ইন নিউক্লিয়াস. এর সাপোর্টে পয়েন্টগুলো কি কি? দেখা যাচ্ছে যে সমস্ত নিউক্লিয়াসগুলোর নাম্বার অফ নিউক্লিয়ন ম্যাজিক নাম্বারের সঙ্গে ম্যাচ করছে, তার হাইলি স্টেবল. হয় নিউট্রনের সংখ্যা অথবা প্রোটনের সংখ্যা, যে কোনো একটা ম্যাচ করলেই হবে. আর যদি দুটো ম্যাচ করে তাহলে তো সোনায় সোহাগা, তখন সেটাকে বলা হবে ডাবল ম্যাজিক. আর ডাবল ম্যাজিক মানে বুঝতেই পারছো, একদম ও হচ্ছে একদম মানে টপ মোস্ট, সব থেকে বেশি স্টেবল. আচ্ছা, এবং আরেকটা ব্যাপার, পয়েন্ট নাম্বার 2, যে সমস্ত নিউক্লিয়াসের নাম্বার অফ নিউক্লিয়ন ম্যাজিক নাম্বারের সঙ্গে ম্যাচ করবে, তাদের অনেকগুলো স্টেবল আইসোটোপ পাওয়া যাচ্ছে. যেমন একটা এক্সাম্পল বলছি আমি, যেমন হচ্ছে ক্যালসিয়ামের হলো 20, অ্যাটমিক নাম্বার 20 ম্যাচ করে যাচ্ছে. নাম্বার অফ নিউক্লিয়ন ইজ ইকুয়াল টু 20. ঠিক আছে, ক্যালসিয়াম ইজ ইকুয়াল টু জেড ভ্যালু 20. তার নাম্বার অফ নিউক্লিয়ন জেড ইকুয়াল 20 ম্যাচ করছে ম্যাজিক নাম্বার, তাহলে ক্যালসিয়ামটা খুব স্টেবল হবে, ক্যালসিয়াম নিউক্লিয়াস. এবং দেখা যায় যে সেক্ষেত্রে তার যে নিউক্লিয়াস, সেক্ষেত্রে তার নাম্বার অফ স্টেবল আইসোটোপের সংখ্যাও অনেক বেশি হয়. ক্যালসিয়ামের 6টা স্টেবল আইসোটোপ আছে, 6 স্টেবল আইসোটোপ.
সিমিলারলি যেমন হচ্ছে তোমার ক্যালসিয়াম, তারপরে হচ্ছে টিনের হলো 50 ম্যাচ করছে 50, এর আছে 10টা স্টেবল আইসোটোপ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট, so these are the supporting features. Now let's try to understand the cell model in details. Okay, যেহেতু আগে আমি অলরেডি পড়িয়ে দিয়েছি তাহলে একটু সুবিধা হবে বুঝতে। ইলেকট্রনের মতো নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন প্রোটনগুলো বিভিন্ন শেলে ঘোরে। তাহলে নিউক্লিয়াসের যে সেল স্ট্রাকচার, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কোয়ান্টাম নাম্বারগুলো কি হবে? নাম্বার 1 হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এর ভ্যালু n, এর ভ্যালু কি হয়? n এর ভ্যালু হচ্ছে 1 2 3 এটসেট্রা। তারপরে হচ্ছে নাম্বার 2 অরবিটাল কোয়ান্টাম নাম্বার, দিস ইজ l। l এর ভ্যালু, পসিবল ভ্যালু বলেছি আমি, l ইকুয়াল টু হচ্ছে 0 থেকে শুরু হবে, 0 1 2 3 থেকে শুরু হবে একদম n-1 পর্যন্ত। নেক্সট আসছে জে মানে কি? জে মিনস টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, একটু আগেই ডিসকাস করলাম, জে ইজ ইকুয়াল টু টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার ইজ কল্ড জে। জে এর পসিবল ভ্যালু কি বলেছি আমি? জে ক্যান হ্যাভ জে ইকুয়াল টু এল প্লাস এস অথবা এল মাইনাস এস। ঠিক আছে, এক কথায় জে এর পসিবল ভ্যালু হচ্ছে এল প্লাস মাইনাস এস। দেখো, যেমন ইলেকট্রনের যখন স্পিন অরবিট ইন্টারাকশন হয়, সিমিলারলি ইন কেস অফ নিউক্লিয়ন অলসো দেয়ার উইল বি স্পিন অরবিট ইন্টারাকশনস। ঠিক আছে, আচ্ছা, ওকে ফাইন। সো জে ইকুয়াল টু এল প্লাস মাইনাস এস। এবার একটা একটা করে ডিফাইন করি আমি চার্টের মাধ্যমে। এটা জাস্ট বলা হলো, এবার আমি সেল স্ট্রাকচারটা ডিফাইন করব। তাহলে হচ্ছে এন এল জে। নেক্সট ইজ designation of P and N, name of subshell, সাবশেলগুলোর নাম। তারপর হচ্ছে প্রোগ্রেসিভ টোটাল, দেখো প্রথমেই আমি নেব n এর ভ্যালু 1। n এর ভ্যালু 1 এর জন্য l এর ভ্যালু একটাই 0, আগের মতোই, এমন কিছু ডিফিকাল্ট নেই। তাহলে j এর ভ্যালু কত হতে পারে? আগে বলেছি আমি j এর ভ্যালু হচ্ছে l প্লাস মাইনাস s। s এর ভ্যালু কত? s এর ভ্যালু হচ্ছে হাফ, স্পিন হাফ। নিউট্রন প্রোটনও তো স্পিন হাফ পার্টিকলস। তাহলে যদি তাহলে j এর দুটো পসিবল ভ্যালু কত? j ইকুয়াল টু হয় l প্লাস হাফ হবে, অথবা j ইকুয়াল টু হবে l মাইনাস হাফ। কিন্তু আমি আগেই বলেছি যে j ইজ অলওয়েজ পজিটিভ। তাহলে বসাই, l যদি প্লাস হাফ করি তাহলে j এর ভ্যালু হবে হাফ, আর যদি l মাইনাস হাফ করি তাহলে j এর ভ্যালু কত হবে? মাইনাস হাফ হয়ে যাচ্ছে, কিন্তু j এর ভ্যালু নেগেটিভ হতে পারে না, তাহলে একটাই ভ্যালু হবে হাফ। আচ্ছা, তাহলে যেহেতু এখানে l এর একটাই ভ্যালু n এর জন্য, তাহলে সাবসেল কটা হবে? এখানে একটাই সাবসেল, তাহলে ফার্স্ট সেলে কোনো সাবসেল নেই, একটাই সেল। আচ্ছা, তাহলে এখানে পসিবল ভ্যালু ইজ ইকুয়াল টু দিস।
Now try to understand that for a particular level total number of electrons will be equal to what? মনে রাখবে আরেকটা কথা বলে দিই এখানে আমি, কোন একটা পার্টিকুলার সাবসেলে টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন, এখানে ইলেকট্রন কেন বলছি আমি, 2J + 1, টোটাল নাম্বার অফ ম্যাক্সিমাম নাম্বার অফ নিউক্লিয়ন ইজ ইকুয়াল টু 2J + 1। তাহলে এখানে 2 × 1/2 + 1 মানে হচ্ছে কত হচ্ছে, 2 × 1/2 + 1 ইকুয়াল টু, দেখো 2J + 1 মানে 2 × 1/2 + 1 মানে হচ্ছে 2 হবে। তাহলে এই সেলটাতে কটা নিউক্লিয়ন থাকবে, দুটো, নাম্বার অফ নিউক্লিয়ন ইকুয়াল টু 2। তাহলে এই সিম্বলটা কি ইউজ করবো আমি, 1 নম্বর সেল, যেহেতু দুটো নিউক্লিয়ন মানে S, আর স্পিন কত, হাফ, এই হয়ে গেল 1s half। তাহলে এখানে হয়ে গেল আমার এইটা, ঠিক আছে, 1s half, এখানে দুটো। তারপর চলে যায় n = 2, n = 2 এর জন্য L এর দুটো ভ্যালু, একটা হচ্ছে এক সেকেন্ড n = 2 হলো আচ্ছা আমি L এর ভ্যালু কি বলেছিলাম, ভ্যালু অফ L আচ্ছা, ভ্যালু অফ L, ফাইন। যদি এবার n = 2 হয় তাহলে পসিবল ভ্যালু কত, আচ্ছা ওকে ফাইন, ওকে আচ্ছা 2 মানে L এর পসিবল ভ্যালু will be what, L এর ভ্যালু বলেছিলাম আমি n-1 পর্যন্ত, তাহলে হবে 0 আর 1। যদি L এর ভ্যালু 0 হয়, ঠিক আছে, তাহলে J এর ভ্যালু তো সেই হাফ, J এর ভ্যালু তো সেই হাফই হবে। L এর ভ্যালু যদি 0 হয় তাহলে এক সেকেন্ড L = 0 মানে তো S, ওকে ফাইন। আচ্ছা ও আমি 1গুলোকে একসঙ্গে করছি, 2গুলোকে একসঙ্গে করছি। 1 মানে P, L = 1 মানে P, L = 2 মানে হচ্ছে D করছে। তাহলে এখন 1-এ L এর ভ্যালু 1 কি করে হয়, n = 1-এ L এর ভ্যালু 1 কি করে হয়, এটা দেখতে হবে দাদা একবার। n = 1, L 1, তাহলে এর ক্ষেত্রে রুলসটা একটু আলাদা আছে, বুঝলে। যদি এখানে সোজা কথা নিয়মটা বলে দিই আমি, সেটা হচ্ছে যে অরবিটাল, এখানে একটু আলাদা আছে নিয়মটা। এখানে L এর ভ্যালু হচ্ছে 0, 1, 2, 3 করতে করতে n পর্যন্ত, n-1 না, n পর্যন্ত। তাহলে এখানে n এর ভ্যালু 1 হলে L এর ভ্যালু 1ও হতে পারে। তাহলে L এর ভ্যালু যদি 1 হয় তাহলে J এর ভ্যালু কত হবে, L + 1 মানে হচ্ছে 3/2 হতে পারে একটা। 3/2 যদি হয় সেখানে নাম্বার অফ ইলেকট্রন কটা হবে, 2 × J + 1 মানে 2 × J + 1 মানে কত হচ্ছে, 2 × 3/2 + 1 মানে হচ্ছে 4।
তাহলে এই সাবসেলটাই কটা ইলেকট্রন হবে? 4টে। এই সাবসেলটাই হবে 4টে ইলেকট্রন। ক্লিয়ার? 4টে ইলেকট্রন হবে। তাহলে এই সাবসেলটার নাম দেবো আমি কি? এল এর ভ্যালু যদি 1 হয় তাহলে সেই সাবসেলটার নাম দেবো আমি পি। তাহলে হচ্ছে 1 আছে কিন্তু 1p 3/2, 1p 3/2 এই সাবসেলটায় কটা নিউক্লিয়ন থাকবে? 4টে। আর এন এর ভ্যালু 1, এল এর ভ্যালু 1ই থাকলো, ওই সাবসেলটাই জে এর ভ্যালু হতে পারে l - হাফ, মানে হচ্ছে হাফ। তাহলে হাফ মানে এখানে কটা ইলেকট্রন মানে নিউক্লিয়ন থাকবে? 2টো। তাহলে এই সেলটার নাম কি দেবো আমি এখানে? 1s হাফ 2টো। ঠিক আছে, 1s হাফ 2টো হয়ে গেল। আচ্ছা, এখানে আমি 1s দিতে পারছি না, সরি, এটা 1p, বিকজ মানে l = 1 মানে p, l = 1 মানে p, 1p হাফ, এখানে 2টো। তাহলে কটা হলো? তাহলে n = 1 এর যে l = 0 সাবসেলটা সেখানে 2টো, l = 1 যে সাবসেল সেখানে কটা? মোট এখানে মোট হচ্ছে 2টো, আর এই সাবসেলটায় মোট কটা? 6টা। তাহলে এর টোটাল কত হলো? মানে n = 1 যে সেলটা, সেই সেলটায় টোটাল কটা? 2 আর 6 যোগ হলে কত হচ্ছে? 2 আর 6 যোগ করে মোট 8টা। তাহলে প্রথম যে সেল সেখানে মোট টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন = 8। যদি টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন = 8 হয় তাহলে প্রথম সেলটা একদম ফিল আপ হয়ে যাবে। তারপর নেক্সট চলে আসছি আমি n = 1। আচ্ছা, n = 1 এ l = 2 হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এখানে একটু একটা কনফিউশনস ক্রিয়েট হচ্ছে। সেটা হচ্ছে যে আচ্ছা, ওকে ফাইন, the nuclear orbital quantum number 0, 1, 2, 3 etc. n = 1 এর জন্য 3, 4, 5, 6 সবই পসিবলস। ওকে, দেখো n = 1 এর জন্য এই ভ্যালুটার এখানে লিমিট নেই কোনো, চলবে। অ্যাকচুয়ালি l = l × l + 1 h লাইন, এই হলো ফর্মুলা। n = 1, l = যদি 2 হয় সেক্ষেত্রে j এর ভ্যালু কত হবে? l + হাফ, l + হাফ মানে হচ্ছে 2 + হাফ মানে 5/2। আর এটার জন্য কি হবে? নাম্বার অফ 5/2 যদি হয় তাহলে এর মধ্যে নাম্বার অফ নিউক্লিয়ন = 2 × 5/2 + 1 মানে হয়ে যাচ্ছে তোমার 6টা। l = 2 মানে কোন সাবসেল হবে? sp তারপরে d সাবসেল, তাই না? তাহলে হয়ে যাচ্ছে 1d 5/2, 1d 5/2 সাবসেলে কটা আছে? 6টা। ঠিক আছে, 1d 5/2 সাবসেলে আমার হয়ে গেল 6টা। ক্লিয়ার? নেক্সট আমি চলে যাচ্ছি ওকে ফাইন। সাবসেল এটা হলো নেক্সট। দেখো যদি n = 2 হয় আর l = 0 হয়, ঠিক আছে, তাহলে j এর ভ্যালু কত হবে? হাফ। তাহলে এখানে দুটোই থাকবে, তার মানে l = 0 মানে কি? s, তাহলে 2s হাফ, এখানে দুটো। আর এটা হচ্ছে n = 1
আর এল ইকুয়াল টু যদি 2 হয় তাহলে এখানে কত হবে 5/2, এল ইকুয়াল টু 2 মানে এটা 5/2, ঠিক আছে। 5/2 এর জন্য কি হবে 2 ইন্টু জে প্লাস 1 মানে হচ্ছে 5 প্লাস 1 মানে 2 ইন্টু মানে 6, তাহলে এটাতেও 6, তাহলে 1 নম্বরে তাহলে 1 L2 মানে কি SPD 1 D 5/2 এটাই 6, 1D 5/2 এটা হচ্ছে 6। আরেকবার চেক করে দেখে নিই আমি, যদি L এর ভ্যালু 2 হয় তাহলে এর ভ্যালু কত 5/2 হতে পারে। আর এটা মাইনাস হাফ করলে কি হবে, এটা প্লাস হাফে 5/2, মাইনাস হাফে কিন্তু 5/2 হবে না, 3/2 হবে। এটা হয়ে যাচ্ছে তোমার 2 ইন্টু 3/2 প্লাস 1 মানে হচ্ছে 4 হবে অ্যাকচুয়ালি 4 মানে SP তাহলে 1P 3/2, এই সাবসেলটায় আছে 4টে নিউক্লিয়ন 1P3/2, সরি ভুল বলছি আমি, SPD, ঠিক আছে। আচ্ছা একটু আমাদের মিস্টেক হচ্ছে মনে হচ্ছে, কটা আছে 4টে, তো ডি এ 4টে হয়, কিন্তু এখানে আমি ভুল করছি, এটা 4টে মানে ডি এর 4টে নয়, মানে এল ইকুয়াল টু 2 মানেই এস ইকুয়াল টু 0 মানে হচ্ছে এল ইকুয়াল টু 0 মানে এস, এল ইকুয়াল টু 1 মানে পি, তাহলে এল ইকুয়াল টু 2 মানে ডি, তাহলে 1D 3/2, এখানে কটা আছে 4টে, তাহলে এই সেলটা কমপ্লিট হলো। এখানে মোট কটা আছে 6 2 8 আর 4 12টা। তাহলে যদি আমার এই সেল আর এই সেলটাও থাকে তাহলে টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন কত হবে 8 আর 12 20। তাহলে যদি কোনো একটা নিউক্লিয়াসের মধ্যে নাম্বার অফ নিউক্লিয়ন ইকুয়াল টু 20 হয় তাহলে কিন্তু সব সেলগুলো ফিল আপ হয়ে থাকবে। যদি নাম্বার অফ নিউক্লিয়ন ইকুয়াল টু 8 হয় তবুও সব সেলগুলো কিন্তু ফিল আপ হয়ে থাকবে। দেখা যাচ্ছে যে এই নাম্বারগুলোই কিন্তু ম্যাজিক নাম্বার, আর আমি দেখালাম না। তাহলে বুঝতে পারছি যে নিউক্লিয়াসের নাম্বার অফ নিউক্লিয়ন ইকুয়াল টু ম্যাজিক নাম্বারগুলোর সঙ্গে ম্যাচ করলে সেই নিউক্লিয়াসটা কেন বেশি এত স্টেবল হচ্ছে। এটা এক্সপ্লেন করা গেল কি দিয়ে, সেল মডেল অফ নিউক্লিয়াস দিয়ে। সেল মডেল অফ নিউক্লিয়াস কি বলছে, যে অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো যেরকম সেলে থাকে, সিমিলারলি ইন কেস অফ নিউক্লিয়াস অলসো নিউক্লিয়ন ইজ ডিস্ট্রিবিউটেড ইন সেল। অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো যেমন অরবিটে ঘোরে, সেরকম নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলো, দ্যাট মিন্স প্রোটন এবং নিউট্রনগুলোও কিন্তু অরবিটে ঘোরে। অ্যাটমের মধ্যে যেমন এক একটা সেলের অনেকগুলো সাবসেল আছে, ঠিক একইভাবে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলোর এক একটা সেলের অনেকগুলো সাবসেল আছে। ঠিক একইভাবে দেখা যাচ্ছে যদি নিউক্লিয়াসের যে সেল মডেল, সেখানে কোনো একটা নিউক্লিয়াসের সমস্ত সেলগুলো যদি কমপ্লিটলি ফিল্ড হয়ে থাকে, সেই নিউক্লিয়াসটা হাইলি স্টেবলড হয়। তাহলে নাম্বার অফ নিউক্লিয়ন ইকুয়াল টু 820 যদি হয়, অথবা আরও দেখতে হবে চেক করে, যদি অথবা 50 হয়, তো দেখা যায় যে সমস্ত সেলগুলো কমপ্লিটলি ফিল্ড থাকে। সেজন্য এই নিউক্লিয়াসগুলো তখন হয় হাইলি স্টেবলস, অ্যান্ড দিস ইজ ম্যাজিক নাম্বার। সো বাই দ্য সেল মডেল উই ক্যান easily explain the why some nucleus which has number of nucleon equal to magic number is highly stable compared to the surrounding ions. ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটিভাবে নিউক্লিয়াস স্ট্রাকচার সেটা আমি অ্যানালাইসিস করলাম 1 by 1, প্রায় 4টে লেকচার প্রয়োজন হয়েছে। আমি দুটো মডেল ডিসকাস করেছি, লিকুইড ড্রপ মডেল এবং শেল মডেল। তাহলে নিউক্লিয়াস স্ট্রাকচার টপিকটা প্রায় কমপ্লিট। ওকে, তাহলে তোমরা এগুলো কমপ্লিট করে নেবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই ইনফর্ম করবে। এক্সাম হোক বা না হোক, এক্সাম হবে না বলে আমি আমার সেম 4-এ যে সিলেবাসটুকু আছে সেই সিলেবাসটুকু না পড়ে আমি সেম 5-এ চলে যাব, এটা কিন্তু করলে ঠিক হবে না। তার কারণ যদি আমি ওইটা না পড়ে চলে যাই তাহলে এটা সারা লাইফ আমাকে ওই জায়গাটায় সাফার করতে হবে। দ্যাট ইজ ওয়াই
এক্সাম হোক বা না হোক আমাদের যে সিলেবাস সেই সিলেবাসটা কমপ্লিট আমাকে পড়তে হবে। সো দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। থ্যাংক ইউ এভরিবডি, গুড নাইট।